নমস্কার। কুন্ডু কোম্পানির সকল শ্রোতা বন্ধুদের জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। উইশ ইউ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আজ কুন্ডু কোম্পানি দেশের বেড়াজাল কাটিয়ে আমাদের প্রিয়তম প্রতিবেশী দেশ বাংলাদেশের নবীনতম লেখক মোহাম্মদ কাজী মামুনের লেখা গল্প বারবি ডলের উপস্থাপনা আপনাদের সামনে পরিবেশন করছে। মোহাম্মদ কাজী মামুনের জন্ম 23শে অক্টোবর ফরিদপুরে। তার শৈশবকাল কেটেছে মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। এসএসসি আইডিয়াল স্কুল ও কলেজ, এইচএসসি ঢাকা কলেজে, বিবিএ ও এমবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট থেকে তার পড়াশোনা সম্পন্ন হয়েছে। বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের একটি শাখার প্রধান হিসেবে কর্মরত। বিভিন্ন জাতীয় দৈনিকে আর্থিক বিষয়াদির উপরে আর্টিকেল এর মধ্যে প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন সাহিত্য পত্রিকায় ও পেজে কিছু ছোট গল্প প্রকাশিত হয়েছে। কুন্ডু কোম্পানির তরফ থেকে প্রিয় লেখককে তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানায়। আগামী দিনগুলোতে যেন তার লেখনের মাধ্যমে সমাজ জীবনের নানা দিক সে তার পাঠক মহলের সামনে তুলে ধরতে পারে, এই শুভেচ্ছা রইল। শুরু হচ্ছে আজকের উপস্থাপনা মোহাম্মদ কাজী মামুনের লেখা গল্প বারবি ডল। লাইভ ভিডিওটার দিকে নির্বাক হয়ে তাকিয়েছিলাম। করার কিছুই ছিল না আমার। মেঝেতে শুয়ে সমানে চিৎকার করছিল। ভর্তি কোঁকড়ানো চুল আলুথালু হয়ে রয়েছে, চোখ মুখ ফুলে বীভৎস আকার ধারণ করেছে। একটা কল, প্রথমে জোরালো শব্দে আবেদন, পরে নোটিফিকেশন বার্তার আঘাতে ভিডিওটির উপরে পর্দা ফেলে দিল। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম বার্তাটির দিকে। বুঝতে পারছিলাম না কি করব। জানি না আজ কি তৈরি করে রেখেছে আমার জন্য সে। প্রতিদিনই থাকছে নিত্য নতুন চমক। সপ্তাহের শুরুতে গান ছিল, গতকাল তো কিছু অভিনব খাবারের দৃশ্য ধারণ করে পাঠিয়েছিল। আরও কিছুটা সময় দোনমানা করার পর না ঢোকার সিদ্ধান্তই নিলাম। তবে যে ভিডিওটি হাতে ধরা ছিল তাও আর অন করলাম না। ফোনটা সরিয়ে রেখে সিলিংয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। সুহা, আমার এই 4.5 বছর বয়সী ভাগ্নিটা দেখতে কথাবার্তায় একেবারে ডলের মতো। ও যখন হাঁটে তখন ডলের মতো করেই পা ফেলে, যখন হাসে তখনও তেমনি। ওর বেশি অন্যরা যখন খেলে তখনও তাদের ধারে কাছেও যায় না। ওর পিঠাপিঠি ভাই বোনদের সাথেও সবসময় একটা দূরত্ব রেখে চলে। ও সব কিছু দূর থেকে দেখে আর ভাবে, তারপর সব কিছু সবিস্তারে বলে। না, বাবা মাকে নয়, আমাকে। এই মামাই হচ্ছে তার দুনিয়ার প্রায় সবটুকু। ধরুন মা খেতে ডেকেছে, ছুটতে গিয়ে হয়তো হোঁচট খেয়েছে, আর যায় কোথা, সঙ্গে সঙ্গে মামার আদালতে নালিশ। বলে শরীরের কোনো একটা জায়গায় দিকে সে মামার দৃষ্টি আকর্ষণ করবে, আর মামা হন্তদন্ত হয়ে সেখানে হাত ছুঁয়ে মালিশ করে দেবে। চাই কি ফু দিয়েও ভাব দেবে, কিন্তু তাতেই হচ্ছে না। আরও কাজ বাকি থেকে যাচ্ছে। যেমন মামাকে ছুটে যেতে হবে সেই দানবীয় স্থানটাতে যেখানে সে পড়ে গিয়েছিল। কিছুক্ষণ পা দিয়ে আঘাত হানতে হবে সেখানে। তারপর সুহার ব্যথা ভোজবাজির মতো উধাও হবে, আর সে উঠতে শুরু করবে প্রজাপতির মতো। সুহা পাগলামি করবে জেনেও আজ নিয়ে এসেছিলাম বাসায়। ওদের বাসাটা আমাদের বাসা থেকে মাত্র কয়েক দালানের দূরত্ব। আজ আমাদের বাসাটা ছিল খালি, আর আজই এসেছিল উর্মি, আমার পুরনো বান্ধবী। কাছেই একটি বাড়িতে ছিল তার মেজো ভাইয়ের ফ্ল্যাট। সেখানে দুপুরে খেয়ে দিয়ে সে ভাবল বিকেলটা আমার বাসায় একটু জিরিয়ে যাবে। এছাড়া আমার ফ্ল্যাটটা থেকে যে পুরনো জমিদার বাড়িটা চোখে পড়ে, সেখানেও কয়েকটা মুহূর্ত কাটিয়ে আসার ইচ্ছে তার। আমার ফেসবুক বিচিত্র অলঙ্কারে সজ্জিত প্রাসাদটা দেখার পর থেকেই
অস্থির হয়ে উঠেছে সে। যখন উর্মিকে নিয়ে এগোচ্ছিলাম এদিকে, হঠাৎ করে সুহার কথা মনে পড়ে গিয়েছিল। জানলাটা ধরে এক মনে তাকিয়ে থাকে সে প্রায়ই প্রাসাদটার দিকে, আর তারপর গলাটা জড়িয়ে ধরে বলে, আমায় নিয়ে যাবে ওখানে? ওর মা রাজি হচ্ছিল না ভর দুপুরে মেয়েকে ছাড়তে। প্রাসাদটা দেখা হলেই দিয়ে যাব এই শর্তে নিয়ে এলাম বটে, কিন্তু সুহা সে যে আমায় জাপটে ধরল, এরপর আর নামল না। এমনকি আমার স্বাভাবিক নড়াচড়াতেও ব্যাঘাত সৃষ্টি করে চলল। ওই অবস্থাতে আমি উর্মির সঙ্গে কথা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু একসময় সুহা মোচড়াতে শুরু করলো। পরে টানাটানি, গুতোগুতি, আর একটু ভালো লাগছে না এখানে, সে বাসায় যাবে। আমি মুক্তির সুযোগ পেয়ে ফোন করেছিলাম তার বাবাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও সুহা যাওয়ার নামটে নিল না। এমনকি ভালো করে বাবার মুখের দিকে তাকালো না পর্যন্ত, বরং আগের থেকেও শক্ত করে ধরে রাখলো আমায়, আর কথাবার্তা শুনতে লাগলো মনোযোগী শ্রোতার মতো। উর্মির সাথে অনেক দিন বাদে দেখা। আমাদের কথাবার্তা দ্রুতই বাক বদল করছিল। নিরক্ষরেখা ক্রান্তিও পার হয়ে কখন যে সে মেরুবৃত্তকে অতিক্রম করে যাচ্ছিল টেরই পাইনি। এক পর্যায়ে কোনো একটি বিষয় নিয়ে আমরা দুজনেই হেসে উঠেছিলাম, যা শব্দবহুল ও দীর্ঘস্থায়ী ছিল। আর সেই সময়টিতেই সুহা তার অস্তিত্বকে প্রকটভাবে জানান দিল। নড়াচড়া দিয়ে শুরু, এরপর মৃদু স্বরক্ষেপণ, চিৎকার এবং অন্তিমে কান্নার ঝড়। তার বারবি ডল চাই, এক্ষুনি, এই মুহূর্তে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, আর উর্মি ঘড়ি দেখতে শুরু করেছিল। বিদেয়ী হলে ভালো, ভাবলাম আমি। ভালো লাগছিল না আমার। পরে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে যাব উর্মিকে, সেখানেও বাদ সাধল সুহা। অগত্যা ফ্ল্যাটের সামনের লিফটেই বিদায় জানাতে হলো উর্মিকে। মনটা খচখচ করতে লাগলো। সেই অবস্থাতেই সুহাকে পাড়ার একটি দোকানে নিয়ে বারবি ডল কিনে দিতে হলো। পরে যখন ওকে দিয়ে আসতে ওদের তেতলার বাড়িতে ঢুকলাম, সে তার মাকে হন্তদন্ত হয়ে আনন্দ সংবাদটা জানালো। মামার কাছে থাকছে সে আজ রাতে। সুহার মা কিছুক্ষণের মধ্যেই যে রুদ্ররূপ ধারণ করলো, আমি প্রমাদ গুনতে শুরু করলাম। এক পর্যায়ে সুহাকে আস্তে করে ড্রয়িং রুমে নিয়ে এসে বোঝালাম, আমার রুমের সাথেই যে ওই পুকুরটা, ওখানে ভূত থাকে মা। কথাটা শুনে সে এক দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর আমার হাতটা শক্ত করে ধরে রাখল, যেন পালিয়ে যেতে না পারে। তাকে রেখে আসার জন্য যত প্রকার কৌশল প্রয়োজন ছিল সব প্রয়োগ করা হলো। তারপরেও যখন সে আমার হাত ছেড়ে দিল না, ব্যাগ গোছাতে বললাম। নতুন কেনা বারবি ডলটা, একটা রাইমসের বই, একটি ড্রয়িং খাতা, রং পেন্সিল, একটা চুইংগামের প্যাকেট আর ঈদের জমানো কিছু সালামি ঢুকিয়ে ব্যাগটা কাঁধে পুরে যখন সে ড্রয়িং রুমে আসে, তখন তাকে মামা নেই, আর ছিটকিনিটাও উপর থেকে লাগানো রয়েছে, যার নাগাল সে চেয়ারে দাঁড়িয়েও পেতে পারে না। আবার একটা শব্দের ঝাঁকুনি খেয়ে স্মার্টফোনটা নড়ে উঠল। শায়লার বার্তা। আবারও সে ছেদ টেনে দিল পর্দায়। তবে এবার প্রদর্শিত হচ্ছিল মনের ভিডিওটি। সে একটা কিছু দেখাতে চাইছে এবং পাগল হয়ে উঠেছে। কল বাটনটি অন করে দিতেই ওপাশ থেকে ভেসে আছে কিছু শব্দের বিদ্যুৎ, কাঁপা কাঁপা ভঙ্গিতে। খাওয়া দাওয়া হয়েছে? একটা ছবি আঁকলাম, কেমন হয়েছে দেখবা একটু? একটা লাভ ইমো ছেড়ে দিয়ে আমি জানলাটা মেলে দিই। বিশাল পুকুরটা চোখের সামনে এসে দাঁড়ায়। প্রতিদিনই প্রদর্শন করে সে নিজেকে, তবু এতটুকু ক্লান্তি নেই। নিত্য নতুন সাজ নিয়ে হাজির হয়। অযত্নে, অবহেলায় তার বুকে পানা জমেছে। আগের থেকে অনেক রুগ্ন দেখায়, কিন্তু এখনো পাখিরা আসে। মাছরাঙাগুলো টুক করে ডুব দিয়ে মাছ মুখে করে ফিরে আসে এর পাড়ে বস্তু গাড়া গাছের ডালে। তবে এই দৃশ্যকেও হার মানায় বর্ষা। যখন নামে অঝোর ধারায়, তখন যে কত জলের মুক্ত তৈরি হয় পুকুরটিতে, আর চারপাশের নক্ষত্রের মতো ছড়িয়ে পড়ে। সেই
অভূতপূর্ব দৃশ্য যারা না দেখেছে কেউ বিশ্বাস করতে পারবে না। ভরা পূর্ণিমায় প্রসাদটিকে তাজমহলের মতো দেখায়, আর তার পুরো ছবি ফুটে ওঠে এই আয়তকার পুকুরটিতে। শোনা যায় এক জমিদার আরেক জমিদারের কাছ থেকে অপমানিত হয়ে এই বাগান ও প্রাসাদ গড়ে তুলেছিল, কিন্তু প্রাসাদটি নির্মাণ শেষ হওয়ার আগেই সে দেউলিয়া হয়ে যায়। অনেক জমজমাট আসর বসত এখানে, নাচ গানে ঘেমে নিয়ে উঠত কত শত স্তস্ত হৃদয়, সুরের ঝংকারে কেঁপে উঠত প্রাসাদের ইট পাথরের প্রাণ। সুরের স্রোত চলমান ছিল জমিদারি প্রথা বাতিল হওয়ার পরেও। তখন এটি পুরো দস্তুর শুটিং স্পট। কত নামি দামি নায়িকার নৃত্য গীতে মুখরিত হয়ে আছে এর গোলাপ বাগান, শান বাঁধানো খাট আর আলোকিত নাচঘর। এখন অবশ্য প্রাসাদটি একদম নীরব হয়ে গেছে, অচিরেই পুরো বাড়ির আকার ধারণ করতে যাচ্ছে। এর চারপাশটা এককালে গ্রাম ছিল, অথচ এখন শুধু দালান আর দালান, আর তাতে মুরগির খোয়ারের মতো ফ্ল্যাট। ফ্ল্যাটের গর্বিত মালিক মালকিন রাতের বেলা জানলা দিয়ে আলো খেলা উপভোগ করতে পারে। প্রাসাদটার আলো তো আছেই, সাথে চতুর্পার্শ্বের দালানগুলো আলো বিলোয়, কিন্তু আজ সব অন্ধকার। জানলার পাশেই পুকুরের মাথায় মস্ত ছাদ হয়ে বিরাজ করা গাছগুলো পর্যন্ত চোখে পড়ছে না। যতটুকু আবছা দেখা যাচ্ছে তাতে এগুলোকে বিশাল আলখাল্লা পড়া মানুষ বলেই মনে হচ্ছে। পুকুরটা থেকে চোখ সরাতে পারছিলাম না আমি। কি যেন একটা আটকে দিয়েছে আমাকে। কিছু একটা দেখেছিলাম, একটা ঝলক মাত্র, আর তারপর হতেই আমার অবচেতন মন খুঁজে ফিরছে থাকে। পুকুরটার দিকে ভালো করে তাকালাম আমি। বেশ কিছুদিন বৃষ্টি হয়নি, ফলে আবর্জনার বিশাল বিশাল ভেলা ভেসে বেড়াচ্ছে। চারপাশের দালান থেকে তাদেরকে সমাধিস্থ করা হয় এখানে। হঠাৎ একটা ভেলা আমার জানলাটার গায়ে ধাক্কা দিয়ে অন্যদিকে পাড়ি জমাতে শুরু করে, আর সঙ্গে সঙ্গে জিনিসটা চোখে পড়ে যায় আমার, যা এতক্ষণ অস্থির করে রেখেছিল আমায়। ভয়ে কাঠ হয়ে যায় আমি। একটা বারবি ডল, লতা পাতা দিয়ে ঠেকেছিল, এই জন্য দূর থেকে বোঝা যায়নি। এখান থেকে কাছ থেকে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে তার চোখ, মুখ। একটা অজানা আতঙ্ক যেন আমায় পুরো গ্রাস করেছিল। সুহাকে কিনে দেওয়ার ডলটার মতো দেখাচ্ছিল, কিন্তু সেটাই কিনা তা পরীক্ষা করে দেখতে মন চাইছিল না। বরং শরীরের সব শক্তি খাটিয়ে জানলাটা সপাটে বন্ধ করে দিয়ে ভারী পর্দাটাও আচ্ছা করে টেনে দিলাম আমি। অনেক রাত হয়ে গিয়েছিল, অথচ চোখে এক ফোঁটাও ঘুম ছিল না। যতবারই সুহার কথা মনে পড়ছিল, হৃদয়ে একটা রক্তক্ষরণ হচ্ছিল, দুমড়ে মুচড়ে যাচ্ছিল। সুহাব অন্যরকম। ওর বয়সী অন্যরা কত সুন্দরভাবে মানিয়ে নিচ্ছে, কত বন্ধু হয়েছে। ওর কোনো বন্ধু নেই, কেউ ওর কাছে ঘেঁষতে পারে না, এলেই কমপ্লেন খাওয়ার ভয়। একবার তো ওর বাবা মা চাইল্ড সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে চেয়েছিল। দেখো, বয়স হলে সব কিছু ঠিক হয়ে যাবে বলে বাধা দিয়েছিলাম আমি, কিন্তু কিন্তু যত দিনে যাচ্ছে আরও একা, আরও আত্মকেন্দ্রিক, এবং সবশেষে মামা নির্ভর হচ্ছে। আমি ওর একমাত্র মামা। এখনো বিয়ে থা করিনি, কিন্তু পাত্রী দেখা চলছে। বিয়ের পর যখন নতুন মানুষ ঢুকবে ঘরে, তখন কি হবে? শঙ্কায় আমার অন্তর কেঁপে ওঠে। আচ্ছা, সুহা কি করছে এখন? ওকে লাইভে এনেছিল ওর বাবা, তাও তো ঘণ্টাখানেক হয়ে গেছে। অনুরোধটা আমি করেছিলাম, যদি বুঝিয়ে শুনিয়ে শান্ত করা যায়। ঘুমিয়ে পড়েছে নির্ঘাত। কিন্তু দমবন্ধ অসুখটা আসেনি তো আবার? ওকে যতটুকু জানি খাওয়াতে পারেনি। ও এভাবেই চিৎকার করতে করতে ঘুমিয়ে গেলে
বিছানায় শুয়ে দিয়েছে মা। সুহার এই অসুখটা ওর জন্মের সময় সেই যে বাসা বেঁধেছে, এখনো পর্যন্ত যাওয়ার কোনো নাম গন্ধ করছে না। হঠাৎ হঠাৎ ওর দমবন্ধ লাগে। অবস্থা সিরিয়াস হলে হাসপাতাল থেকে নেবুলাইজার নিয়ে আনতে হয়। বহু ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করেও কেউ কিছু করতে পারেনি। নিয়মিত চেক আপ ও স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার কথা বলে তারা রোগীকে বিদায় জানিয়েছে। কিন্তু সুহার দিকে খেয়াল রাখা সহজ কাজ নয়, ভীষণ চ্যালেঞ্জ যে কোনো মায়ের জন্যই। কে জানে আজ আবার মেরেছে কিনা। আমার বুকটা ধরাস করে ওঠে। আমি দোয়া দরুদ পাঠ করতে শুরু করে দিই। আল্লাহ, আমার সুহার কষ্ট দূর করে দাও। ও তো ব্যথা সহ্য করতে পারে না, আমিও নেই যে ওর মাকে ঠেকাবো। তবে সুহার জন্য এমন দোয়া দরুদ প্রায় পড়তে হয় আমায়। ওর কথা মনে হলেই কেন জানি প্রবল এক আশঙ্কা পেয়ে বসে আমায়। একদিন আপনমনি দোয়া ইউনিস পড়ে ওর জন্য সাহায্য প্রার্থনা করছিলাম সৃষ্টিকর্তার কাছে, আর তার থেকে হেসে ফেলেছিল শায়লা। আমরা এক ছুটির দিনে একটি ক্যাফেতে বসেছিলাম মুখোমুখি। সুহা মায়ের ফোনটি দিয়ে ভিডিও কল করেছিল। ভাই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এদিকে শায়লার হাসি থামছিলই না। আমি প্রশ্নমাখা চোখে তাকালে সে হাসির প্রস্থটা এতটা বাড়ল যে মনে হলো গড়িয়ে পড়বে যে কোনো মুহূর্তে। একটা দ্বিধা, দ্বন্দ্ব, অনিশ্চয়তার মেঘ আমার চারপাশে পাক খেতে থাকলো দলা পাখি। সেখান থেকে বেরোতেই কিনা আমি ওর হাতটা ধরে বললাম, জানো, সুহাকে নিয়ে সারাক্ষণ টেনশনে থাকি আমি। শায়লা কয়েকটা মুহূর্ত তাকিয়ে রইল। একটা থমথমে মেঘ চকিত উঠে আবার সরে গেল। এরপর হাসি ভরা মুখে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, ভাগ্নির জন্য ভাবনা তো ভালো, কিন্তু মনে রেখো ওর বাপ মা আছে, আর সন্তানের জন্য বাপ মার ভাবনাটাই বেশি উপকারী। স্মৃতির পাখায় চড়তে চড়তে চোখের পাতা ভারী হয়ে এসেছিল আমার। হঠাৎ একটা শব্দ শুনে ঘুমটা টুটে যায়। খুটখুটে অন্ধকার চারিদিকে। একা ঘরে এই অবস্থায় মৃদু শব্দেও টর্নেডোর আকার ধারণ করে বুকের মধ্যে। আমি পরিমরি করে বেড সুইচটা হাতড়াতে থাকি। ওহ, এটা যে কই লুকিয়েছে। পর্দার আড়াল থেকে শেষ পর্যন্ত বের হয় সে। এরপর টিপে দিতেই যা চোখে পড়ল, বুকের রক্ত হিম হয়ে গেল আমার। বিস্ফারিত চোখে চেয়ে দেখলাম সুহা আমার চেয়ারটিতে বসে এক মনে কি যেন লিখছে। আমার বেডের অদূরে বসানো চেয়ারটায় শুধু সুহার পেছনটাই দেখতে পাচ্ছিলাম। বিকেলের সেই ফ্রকটাই পরা, একটু ধুলো লেগে রয়েছে। ঢেউ খালানো চুলগুলো ছোপের মতো বেয়ে পড়েছে মাথার চারদিকে। আমি আরও কিছুক্ষণ শুয়ে নিলাম ব্যাপারটা ভালো করে বোঝার জন্য। এমনও তো হতে পারে স্বপ্ন দেখছি। হঠাৎ সে পিছু ফিরল এবং যেন কিছুই হয়নি এমনি ভাব করে চেয়ার থেকে উঠে আমার কাছে এলো। হাতে তার খুদে খাতাটি। মামা দেখো তো, অনেক সুন্দর হয়েছে না? বলে সে তাকায় আমার দিকে আর মাথা ঝাঁকিয়ে হাসতে থাকে। অন্য সময় হলে সাবাস বলে উঠতাম কয়েকবার, পিঠ চাপড়ে দিতাম আর চুমু খেতাম, কিন্তু এখন কিছুই হলো না এসব। আমার অস্থি মজ্জা সব ঠকঠক করে কাঁপছিল। মামা তোমার কি হয়েছে? জ্বর আসছে? আচ্ছা দাঁড়া, সারাই দিতেছি। টেবিলের ড্রয়ারে একটা হেডফোন ছিল। ওটাকে স্টেথোস্কোপ আর তার পেন্সিলটাকে সিরিঞ্জ বানিয়ে হাতটার মধ্যে ইঞ্জেকশন পুশ করা মামার সাথে তার প্রিয় খেলাগুলোর একটা। আমি সব শক্তি হারিয়েছিলাম। মুখ দিয়ে অনেক সময় নিয়ে ভেঙে চুরে কয়েকটা টুকরো বের হলো। কার সাথে এখানে এসেছিস? তোর বাবা দিয়ে গেছে? এই প্রশ্নটা নিতান্তই অনর্থক।
ওর বাবা যদিও এত রাতে ওকে দিয়ে যাওয়ার মতো পাগলাপি রোগে আক্রান্ত হয়ও, ভেতরে ঢুকবে কি করে? এমন তো না যে আমি দরজা খোলা রেখেই বিছানায় এলিয়ে পড়েছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। এতটা রাতে শুধু একজনেরই ফোন আসতে পারে। সুহা তার যন্ত্রপাতি সরিয়ে রেখে ফোনটা আমার কানে তুলে দিল, আর সঙ্গে সঙ্গে উপাস থেকে অনেকটা হুড়মুড় করে নেমে এলো এক পশলা বৃষ্টি। No one can accept such insult. You are avoiding me. শায়লার কথা শুনে যাই, জানি জবাব দিতে গেলে শিলাবৃষ্টির তেজ বাড়বে বই কমবে না। চুপচাপ থাকলে সেই উত্তেজনার পারদে চুবানো আরও কিছু উত্তপ্ত বাক্য ছেড়ে দেবে। তারপর আস্তে আস্তে তেজ কমে আসতে থাকবে। তারপর একটা আশঙ্কা ঘিরে ধরবে তাকে, যখন আমার নিতান্ত সাধারণ কিছু বিষয়ে খোঁজ নেবে সে। যেমন, কাল অফিস যাচ্ছস তো? দরজা জানলা ভালো মতন আটকেছো? কাপড়গুলা ইস্ত্রি করে আনছো তো? অ্যালার্ম দিয়ে রেখেছো তো? শায়লার হাতে আসলে সময় খুব অল্প ছিল। এ বছরের গোড়ার দিকেই তার বাবা যে পাত্রটির হাতে তুলে দিতে চেয়েছিল সে সামান্য কোনো লোক ছিল না। একটি নামকরা কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অভিজাত বংশ, দেখতে শুনতে মন্দ না। এই প্রচেষ্টা রুখে দিতে ব্যাপক গোলমাল করতে হয়েছিল শায়লাকে। শেষমেশ অসুস্থ বাবাকে কথা দিতে হয়েছিল এ বছরই বিয়ের পিড়িতে বসবে, আর সে যেই হোক বাবা মেনে নেবে। আমি মন দিয়ে শুনে যাচ্ছিলাম আর হ্যাঁ ঠিকই তো করে যাচ্ছিলাম। সংলাপগুলো আওড়ানো শেষ হয়ে গেলে শায়লা কিছুটা চুপসে গেল। প্রতিবারই যায়। তার মনে হয় আরেকটি পর্ব বড্ড প্রয়োজন। ছোট গল্পের জন্য তো পারফেক্ট নয়। অন্তরে রবে কিছু অতৃপ্তি, রয়ে যাবে রেশ। হিনীতির যে ঘোর বিরোধী। তার চাই একটা সমাপ্তি। দিন রাত রহস্য গল্পে ডুবে থাকলেও রহস্য তার মোটেও প্রিয় নয়। কি ঠিকই তো করে যাচ্ছ সেই থেকে? আমি নিশ্চিত একটা কথাও কানে ঢুকে নাই। না না, তোমার জন্য দেরিটা তো আসলেই সমস্যা। বাবাকে দেওয়া কমিটমেন্ট। আমি তড়িঘড়ি করে বলতে যাই, থাক হইছে, আর শুনাইতে হইব না। একটা স্টুপিডের জন্য আমি। আমার কথা যেমন শেষ করতে দেয় না, নিজের কথাও শেষ করতে পারে না মেয়েটি। লাইনটা কাটার আগে একটা অদ্ভুত শব্দ শোনা যায়। ফোপানো কান্নার মতো মনে হলেও নিশ্চিত হতে পারি না আমি। কেমন যেন একটা আশঙ্কা তাড়া করে ফেরে আমাকে। বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে শরীর জুড়ে। তীব্র একটা অস্থিরতায় বিছানায় এপাশ ওপাশ করতে থাকি। হঠাৎ কপালে একটা হাতের স্পর্শ টের পাই। তুলতুলে খুদে বুকটা ছ্যাদ করে উঠে আমার। হঠাৎ শুরু হয়ে যায় হাসি, ক্ষুদ্র এক শিশুর রক্তহীন করা। এতক্ষণ খেয়াল ছিল না, ভুলে গেছিলাম সুহার উপস্থিতি। কিন্তু এই ঘরেই তো ছিল সে, তাহলে দেখতে পাইনি কেন এতক্ষণ? যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল, এখন ফিরে এসেছে আবার। কিছুটা মুহূর্ত কেটে গেলে থিতু হই আমি, আর তাকিয়ে থাকি ওর দিকে কোনো কথা না বলে। আমাকে ভয় দেখিয়ে নিজেই ভয় পাচ্ছে এখন। আরে বোকা, আমি তো গায়ে জ্বর আসছে কিনা দেখতেছিলাম। আমি নিরুত্তর থাকি, আর আগের মতোই তাকিয়ে থাকি ওর দিকে। বিশ্বাস করতে খুবই ইচ্ছে হয় ও আমার সুহাই। ইস কি গরম! কতবার না বলছি জানলাগুলো খোলা রাখবা, আলো বাতাস নাই ঘরটাতে। এর জন্যই তো অসুখ বিসুখ সারে না। বলে এই পর্দাটা টানতে শুরু করলো সুহা। ওর মা এভাবে বলতো, এখনো বলে। সংসার করে জাকিয়ে বসেছে, অথচ এখনো ভাইয়ের উপরে শাসনটুকু চালানো চাই। এদিকে পর্দাটা ছিল ভারী, আর সুহার কোমল হাত তা পুরো মেলতে সময় নিচ্ছিল। ওদিকে আস্তে আস্তে বিভিন্ন টুকরো জোড়া লেগে লেগে একটা আস্ত বাড়ি গড়ে উঠেছিল জানলার ওপারে। যখন পুরো পর্দাটা সরে গেল, একটি অচেনা জগতের দরজা যেন খুলে গেল আমার চোখের সামনে। এই ঘোর অমাবস্যাতেও
সেখানে আলোর বন্যা, আর তীব্র প্রদাহ শুষে নিল আমার সব। থেমে গেল ভাবনা, চিন্তা, স্পন্দন। শুধু এইটুকু মনে আছে, মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবী আমার উপরে চাপা পড়ল যেন। যখন জ্ঞান ফিরে আসে, দেখতে পেলাম একটা পুরনো দিনের বিচিত্র নকশাকাটা খাটে শুয়ে, আমার চারপাশে উদ্বিগ্ন মুখ, শোকার্ত চোখ। আমার কক্ষটিতে লম্বা লম্বা জানালা, এছাড়া রয়েছে কয়েকটা খিলান খাঁচকাটা। একে একে সবাইকে লক্ষ্য করছিলাম আমি, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না। হঠাৎ এক কোণে চোখে পড়ল একটি ফ্যাকাশে মুখ। রক্তের কোনো চিহ্ন নেই সেখানে। তার দিকে সরাসরি তাকাতেই সে মুখ ঢেকে ফেলল, আর একটা আর্তনাদ সেই বিশাল কক্ষটার শক্ত দেওয়াল ভেদ করে ছড়িয়ে পড়ল বাইরে। আস্তে আস্তে সব মনে পড়তে লাগলো আমার। মনটির 5 বছরের একটি মেয়ে ছিল, সে সারাটা দিন আমার কাছেই থাকতো। আমি ঘুম পাড়িয়ে না দিলে ঘুমোতেই পারত না। হঠাৎ একদিন সে হারিয়ে যায়। তারপর 3 দিন পর তাকে বাড়ির পেছনের একটি পুকুরে ভেসে উঠতে দেখা যায়। একটা মিম পুতুলের খুব বায়না করেছিল। যখন জিজ্ঞাসা করেছিলাম, তোর কি চাই? আমার বিয়ের তোড়জোড় চলছিল, পাত্র নির্বাচন আগেই হয়েছিল, এমনকি দিন তারিখও পাকা। আশ্বিন মাসটা পেরুলেই ওর জন্য একটি ভালো পুতুলের জন্য হন্য হয়ে খুঁজছিলাম, ওই বিয়ের ডামাডোলের মধ্যেও। কিন্তু মন মতো পাওয়া যাচ্ছিল না। এদিকে প্রতিদিনই খালি হাতে বাড়ি ফিরে আসে, আর সে মুখ ভার করে। একদিন যখন দেখলাম পুতুলের অপেক্ষা ফুরিয়েছে, সেদিন থেকে কি হলো আমার, দিন রাত আর কোনো কাজ করলাম না, শুধু পুতুল খুঁজে চললাম। এ করতে করতে আমার শরীরের সব শক্তি ফুরিয়ে যাচ্ছিল। আমি শয্যাশায়ী হয়ে পড়লাম অচিরেই। বিয়ের পাট শিখেই উঠল। জমিদারের একমাত্র বংশধরকে বাঁচানোই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। দূর দূরান্ত থেকে বৈদ্য এসে ভরে ফেলল প্রাসাদটা। আমি বিছানাটা থেকে উঠে জানলাটার কাছে গিয়ে দাঁড়ালাম। এক মুঠো রোদ এসে আমায় ছুঁয়ে দিলে আমি মাথাটা জানলার গড়া দিয়ে মিলিয়ে দিলাম, আর মুখ ফাটা কান্না বেরিয়ে এলো। ও ভেসে ওঠার পর এই প্রথম আমি আওয়াজ করলাম এবং কাঁদলাম। উপস্থিত একজন বৈদ্য খুশিতে চেঁচিয়ে উঠলেন, আরে আর ভয় নেই, এক্ষুনি নিরাময় শুরু হবে, রোগী শীঘ্রই সেরে উঠবে। বাড়িটার মধ্যে একটা স্বস্তির বাতাস বয়ে গেল। আমিও অনেকদিন পর পেট পুরে খেলাম, সবার সাথে কথা বললাম। রাতের বেলা বেশ একটা ঘুম ঘুম ধরেছে। হঠাৎ একটি নরম হাতের ছোঁয়ায় তা টুটে গেল। দেখি শিওরে দাঁড়িয়ে আছে ও। আমায় বলল, ভালো একটা পুতুলের খোঁজ পেয়েছি, দেখতে যাবে? আমি মাথা নাড়তেই সে আমার হাতটা ধরে টানতে শুরু করলো। তারপর বাড়িটা থেকে বেরিয়ে আমায় নিয়ে যতই সামনের দিকে হাঁটতে লাগলো, পেছনের বাড়ি, প্রাসাদ, বাগান, ফোয়ারা সব কিছু নেমে যেতে লাগলো। ধসে পড়তে পড়তে এক সময় পুরো প্রাসাদটা টুকরো টুকরো হয়ে উঠতে লাগলো। আমার মাথাটা আবার ঘুরে গেল, আবার যেন পুরো পৃথিবীটা চাপা পড়ল। মামা, কি হয়েছে তোমার? কি হয়েছে? এমন করছো কেন? চোখ মেলে দেখতে পেলাম সুহা আমার দিকে ঝুঁকে আছে। ওর চোখে মুখে আতঙ্কের ছাপ, একটু আগের হাসির ছিটে ফোটাও নেই।
আমি তখন কাঁপছি থরথর করে। ভূতকের সবগুলো প্লেট মনে হয় নড়ে উঠেছে, আমার ভেতরে সব হাড়গোড় খুলে পড়তে চাইছে। তুমি ভয় পাইছো? আরে বোকা, আমি আছি না। বলে সে তার নরম হাতটা আমার উপরে রাখে, আর শুরু হয়ে যায় এক অদ্ভুত নিরাময়। আস্তে আস্তে আমার শরীরটা শিথিল হতে শুরু করে। শরীর ও মগজের খুলে যাওয়া কোষগুলো আস্তে আস্তে জোড়া লাগতে শুরু করে। এভাবে কতক্ষণ পড়েছিলাম মনে নেই, কিন্তু যখন সম্বিত ফিরে পেলাম দেখি ভোর হয়ে গেছে। জানালায় 3টে পর্দা ছিল, তাদের ফাঁক দিয়ে রক্তাভ সূর্যের কোমল আলো চুয়ে চুয়ে পড়ছিল। আমি একটানে সরিয়ে ফেলি পর্দাটা, আর গাছ পুকুর ছাড়িয়ে ভেসে ওঠে দালানটা, একদম অবিকল আগের মতোই, একটু দুমড়ে যায়নি, মুচড়ায়নি কোথাও। আমি সকালে কাজগুলো একে একে সারি, পরে বের হয়ে যাব কাজে যোগ দিতে। হঠাৎ ফোন বেজে ওঠে, বোনের ফোন। রাতে নাকি সুহার প্রথম জ্বর উঠেছিল, এখন আবার শুরু হয়েছে শ্বাসের কষ্ট, হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমার বুকটা মনে হয় দুভাগ হয়ে যায়, পাঁজরগুলো ছলাৎ করে সরে যেতে থাকে। হাসপাতালের জন্য গাড়ি ঠিক করা, ডাক্তারের সাথে কথা বলা, টেস্ট করানো, বেড ভাড়া করা, এই মুহূর্তগুলো যে কি করে কেটে গিয়েছিল তা একদমই মনে নেই। শুধু আইসিইউর বিশাল কাঠের দরজার গোলাকার কাজটিতে চোখ পেতে দিয়ে ওকে এক নজর দেখেছিলাম, সেটুকু মনে আছে। অক্সিজেন মাস্ক পুরো মুখটিতে ঢেকে রেখেছে। আমি বার কয়েক ঢুকতে চেয়েছিলাম, ডাক্তারকে বোঝাতে চেয়েছিলাম আমি ওর মামা, ও আমাকে শুধু ওর সব ব্যথা খুলে বলে, আর আমি সেসব সারিয়ে দিতে পারি। ধীরে ধীরে ওর অবস্থার অবনতি হতে থাকে। একটা সময় আমার ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় অন্য আত্মীয় স্বজনের সাথে, কিন্তু সেই বীভৎস মুখের সামনে দাঁড়ানো সম্ভব ছিল না আমার পক্ষে। সবার অলক্ষ্যে পালিয়ে আসি আমি হাসপাতাল থেকে। 1 সপ্তাহ পর ফোনটা থেমে থেমে আর্তনাদ করে যাচ্ছিল। গত কদিন ধরেই সে সমানে চেঁচিয়ে যাচ্ছে, কিন্তু আমার অনুভূতিগুলো যেন মরে গেছে একদম। সেখানে ক্ষোভ, আকাঙ্ক্ষা কোনোটিরই আর স্থান নেই। গত কদিন 2 চোখের পাতা এক করতে পারিনি, কিন্তু সে রাত্রে কি হলো, বিছানায় পড়তেই ঘুমিয়ে পড়লাম, মরার মতো পড়েছিলাম। হঠাৎ একটা শব্দে শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। এ শব্দ আমার খুব চেনা, বাচ্চাদের জুতো পায়ে চলার শব্দ। চোখ মেলে সুহার দিকে তাকালাম। সে বলল, একটা খুব সুন্দর বারবি ডলের খোঁজ পাইছি মামা, দেখতে যাবা আমার সাথে? আমি সম্মতিসূচক মাথা নাড়তেই নিয়ে চলল, কিন্তু যতই এগোচ্ছিলাম অবাক হচ্ছিলাম, কারণ এই রাস্তাঘাট, পেভমেন্ট, আমার সড়কদ্বীপের বৃক্ষগুলো পর্যন্ত আমার চেনা। রাস্তার ঠিক শেষ মাথায় একটা বাংলো মতো বাড়ি ছিল। সুহা আমায় নিয়ে বাড়িটাতে যেই না ঢুকেছে সব কিছু ব্ল্যাক হয়ে গেল। ভাবলাম সরকার যে ব্যয় সংকোচন করতে লোডশেডিং শুরু করেছে তারই ফল। কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণিত করে মুহূর্তের মধ্যেই আলো জ্বলে উঠল 7 মহলার, আর ফুটে ওঠা দৃশ্যগুলো হতভম্ব করে দিল আমায়। শায়লা সেজে গুজে বসে আছে, তাকে জড়িয়ে আছে সুখা, আমার দিকে চেয়ে হাসিতে ফেটে পড়েছে সে আগের মতোই। আমার কাছে পুরো বিষয়টা একটা ভ্রম বলে মনে হলো, তাই সেদিক থেকে চোখ ফিরিয়ে ফেরার রাস্তা খুঁজতে লাগলাম। কিছু দূর এগোতেই সুহা দৌড়ে এলো পেছন থেকে, কিন্তু বরাবরের মতো জাপটে না ধরে হাত ধরে টানতে শুরু করলো। আমি যতই হাত ছাড়াবার চেষ্টা করি আর বলি,
এমন করছিস কেন? কি হয়েছে? সে কর্ণপাত করল না। যেমন মিছিলে প্রকম্পতি স্লোগান ওঠে সেইভাবে চিৎকার করতে লাগলো। আমার বারবি ডল চাই, বারবি ডল, আমার বারবি ডল চাই, আমার বারবি ডল, আমার বারবি ডল চাই, আমার বারবি ডল, বারবি ডল চাই, আমার বারবি ডল, আমার বারবি ডল চাই, আমার বারবি ডল। সুহাকে ঠান্ডা করতেই আমি স্টেজটার দিকে এগুলাম। হঠাৎ ব্যান্ড পার্টির বাদ্য বেজে উঠল। চারদিকে আলোর রোশনাই, বাজি পুড়ছে, আকাশ বাতাস কাঁপিয়ে, আত্মীয় স্বজনে গিজগিজ করছে চারদিক। আমি শায়লার ঘুমটাটা তুলে অনেকক্ষণ তাকিয়ে থাকি পৃথিবীর সব থেকে রূপসী মেয়েটির দিকে। হঠাৎ কেন জানি দম বন্ধ হয়ে আসে আমার। নিঃশ্বাস ছাড়তে জানলাটার দিকে এগিয়ে দাঁড়াই। সেখানে তখন ঘোর বৃষ্টি নেমেছে। অযুত নিযুত মুক্তার ফোঁটায় সয়লাভ হচ্ছে বিশ্ব চরাচর। ধীরে ধীরে একটা আয়ত পুকুর ভেসে ওঠে আমার চোখের সামনে। সেখানে লতা পাতার ভেলায় ভেসে বেড়াচ্ছিল একটা বারবি ডল। আমাদের আজকের উপস্থাপনা এখানেই শেষ হলো। বারবি ডল গল্পটি কুণ্ডু কোম্পানির ৬৫তম তথা কুণ্ডু কোম্পানি অরিজিনালসের ৭ম প্রয়াস। আশা করি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্প শুনতে ভালোবাসে এমন বন্ধু পরিবারজনের সাথে আমাদের গল্প শেয়ার করবেন এবং কুণ্ডু কোম্পানির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মতামত জানাতে ভুলবেন না। গল্পটির নেপথ্যে যারা যারা রয়েছেন তারা হলেন প্রচ্ছদ অলঙ্করণ সোহম বাগচি, লোগো ডিজাইন দেবর্ষী শাসমল, মার্কেটিং অভিনব, সঙ্গীত পরিচালনা ও ভাবনা ইমন, গল্প পাঠে সুহা চরিত্রে অদ্রিজা সাহা, শায়লা চরিত্রে দেবন্তী দলাই, অতিথিশিল্পী পায়েল পট্টনায়ক ও অরূপ বেরা, পরিকল্পনা প্রযোজনা প্রয়োগ ও গল্প পাঠে আমি অনরণ্য কুণ্ডু। ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে কস্তুরী দত্তের লেখা হেমাঙ্গিনীর প্রত্যাবর্তন গল্পটির উপস্থাপনা নিয়ে।